চন্দনদা। পরের বক্তা সজল। এই যে নির্বাচন, জোট, যাই হোক না কেন, মানুষের কাছে একটা মেন ইস্যু থাকে। তো মেন অনেকগুলো ইস্যুর মধ্যে একটা বড় ইস্যুর নাম হচ্ছে স্থায়ী সরকার। অতীতে দেবেগৌড়া, গুজরাল সাহেব, ভিপি সিং, চন্দ্রশেখর, এই সরকারগুলোর কি দশা ছিল, কেমন ভাবে চলেছিল, কতটা চলেছিল, ইতিহাসের পাতা উল্টালেই সেটা আমাদের কাছে পরিষ্কার থাকবে। কেউ কেউ বলেছে দক্ষিণ দুয়ার বন্ধ, কিন্তু যারা বলছে তারা জমের দুয়ারেও তাদের জায়গা নেই। নোটার থেকে যারা কম ভোট পায় তারা জোট গড়ার কথা বলে কেন? আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনারা জোট করবেন, আচ্ছা জোট কেমন হবে? দিল্লিতে কংগ্রেস লড়বে আপের সঙ্গে, পাঞ্জাবে আপ লড়বে কংগ্রেসের সাথে, কেরালে কংগ্রেস লড়বে সিপিএম এর সাথে, পশ্চিমবঙ্গে সিপিএম, এখন বোঝা যাচ্ছে না কংগ্রেস কার সাথে লড়বে, বোঝা যাচ্ছে না। সিপিএম মোটামুটি একটা পরিষ্কার করেছে, তারা ওখানে দিল্লিতে গিয়ে চপ কাটলেট খাবে, একসাথে বসে দাঁত বের করে 32 অল আউট করে তারা মিটিং করবে, পাশাপাশি হাতে হাত ধরো করবে, কিন্তু আলটিমেটলি পশ্চিমবঙ্গে তারা একসাথে লড়বে না। কংগ্রেসের অবস্থা আরো খারাপ, একবার জোটের কিভাবে জোট হবে তাই নিয়ে তৃণমূলের সঙ্গে মিটিংও করতে যাচ্ছে। আবার যদি ওখানে ধরুন প্রেম ব্যর্থ হয়ে গেল, তাহলে এখানে আরেকজন রাখা আছে, তার সঙ্গে হাত মিলিয়ে নেবে সিপিএম। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আপনার মনে হয় যারা নির্বাচনের আগে ভোটটাকেই সংগত করতে পারে না, তারা মানুষকে 5 বছর চলার মতন একটা স্থায়ী সরকার দিতে পারবে? এই এবারে ওরা দেখাবে, অজুহাত দেখাবে, এখানে এই হয়েছিল, অতীতে ওই হয়েছিল, তাই হয়েছিল, তার ফলাফল কি হয়েছিল সেটা দেখার জন্য আছে মানুষ। যারা নির্বাচনের আগেই নিজেরা টুকরো টুকরো একে অপরের সাথে লড়বে, কংগ্রেসকে হারিয়ে কেরালে যে সিপিএম এর নেতা আসবে সেই সিপিএম এর নেতাকে মন্ত্রিসভায় কংগ্রেসকে মানতে হবে, বা উল্টোটাও হতে পারে অন্যান্য জায়গায়। আমি এটা বিশ্বাস করি না। অতএব ইন্ডি জোটের পিন্ডি চটকে ফেলেছে তারা নিজেরাই, আমার এটা মনে হয়। আর যেটা আমার খুব মানে এ বিষয়ে আমার খুব একটা বলার কিছু কারণই নেই, কারণ এরা আলটিমেটলি ভারতবর্ষের মানুষকে কোনো নির্বাচনটায় একটা মানে সলিড প্রতিপক্ষ উপহারই দিতে পারবে না, এ বিষয়ে আমি নিশ্চিত। এই যে বলছিল ন্যায় সংহিতা, ন্যায়পালিকা, আবোল তাবোল, আপনারা জানে এই যে ন্যায় সংহিতা বা ন্যায়পালিকা যে নামেই আসুক না কেন, সেটা কাদের জন্য এসছে, সেটা কি জন্য এসছে? আমি বলছি এই বিলটাতে আরো 50টা সিট আসন বেড়ে যাবে, আমরা অন্তত 400-র বেশি আসন পাবো। আমি শেষ করে দিই, বেল বাজানোর দরকার নেই, আমি তার আগেই শেষ করব। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে আপনারা আগে নিজেদেরকে সংহত করুন, তারপর মোদিকে হারানোর স্বপ্ন দেখবেন, তারপর বিজেপিকে হারানোর স্বপ্ন দেখবেন। কুঁজোর ইচ্ছে হয় চিত হয়ে শুতে। খার্গেকেও আপনারা করে দিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী, কি গেল এলো পদের প্রার্থী, ও তো আমরাও করে দিতে পারি এখান থেকে কাউকে, আমরা হয়তো একে করে দিলাম, চন্দনকে করে দিলাম পদপ্রার্থী, তাহলে কি হলো? তার মানেই প্রধানমন্ত্রী হওয়া এক নয়, এটা বাংলার মানুষ বোঝে, ভারতবর্ষের মানুষ বোঝে। ধন্যবাদ, ধন্যবাদ। অশোক ভট্টাচার্য, কংগ্রেস। প্রথম কথাটা হচ্ছে, বিশ্বদা আপনারা বলছেন যে কংগ্রেস নাকি জোটের পথে বাধা। আমি বলছি না, মোশন বলছে, আপনার মোশন বলছে। আমি এই মোশনের সম্পূর্ণ, কংগ্রেসই কি জোটের পথে বাধা? এই মোশনের আমি সম্পূর্ণ মানে বিরোধিতা করছি। কারণ আপনি প্রশ্নবোধক বাক্যের আকারে একটা সিদ্ধান্ত উপনীত করতে চেয়েছেন, যেটা আমার পক্ষে মানা সম্ভবই নয়, দলের পক্ষে মানা সম্ভব নয়। 1 নম্বর কথা, কারণ হচ্ছে বারবার করে বিজেপি কিংবা সংঘ পরিবারের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই কখনো বারবার করে প্রমাণ দেওয়ার ব্যাপার নেই, ওই সীতারগ্নি পরীক্ষার মতন। আর জোট রাজনীতিতে কংগ্রেস কতটা আন্তরিক সেটা শ্রীমতী সোনিয়া গান্ধী দেখিয়েছিলেন 2004-এ, আমরা 2009-এ সেটা দেখিয়েছিলাম। এখানে অনেক বড় বড় কথা শুনছিলাম সজল ঘোষের মুখে, আরে মেনে अच्छे अच्छे चांद सितारों को जमीन पे गिरते हुए देखे, तो मोदी है। ইন্ডিয়া সানশাইন, ইন্ডিয়া সানশাইন মনে আছে? আসলে দেবুদা তখন তো মানে সংঘ পরিবারের স্কুলে পড়তো না, এখন সবে পাঠশালায় ঢুকেছে, সঙ্গের পাঠশালায়, তাই এসব বলতে বাধ্য। আমি জানি
2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ী, আমি জানি না বিজেপির কাছে অটল বিহারী বড় নেতা না মোদী বড় নেতা, আমার জানা নেই। এখন নমো নমো জপাটা হচ্ছে এদের অন্যতম মন্ত্র। তাই অটল বিহারীর মতন মানুষকেও পর্যুদস্ত হতে হয়েছিল। মনে রাখতে হবে, কোনো প্রধানমন্ত্রীর মুখ কিন্তু সেদিন ছিল না ভারতবর্ষের মানুষের কাছে অটল বিহারী বাজপেয়ীর বিপরীতে। এটা ইতিহাস, সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। 2004-এ আমরা অটল বিহারীর মিথকে হারিয়েছিলাম, 2024-এ মোদির মিথ থেকে হারাবো। 3 নম্বর কথাটা হচ্ছে যে কংগ্রেস তো কখনো এনডিএর সাথে ঘর করেনি, কংগ্রেস তো কখনো বিজেপির সাথে ঘর করেনি, কংগ্রেস তো কখনো বাজপেয়ী মন্ত্রিসভার কুঝিকঝিক মন্ত্রী হয়নি, দপ্তরবিহীন মন্ত্রী হয়নি, কয়লাবিহীন মন্ত্রী হয়নি কংগ্রেসের কেউ। সুতরাং কংগ্রেসকে নতুন করে প্রমাণ দেওয়ার কোনো এখানে প্রয়োজন থাকতে পারে না। 3 নম্বর কথা যেটা আজকে বলতে চাইছি, স্বাধীনতা উত্তর ভারতবর্ষের ইতিহাসে যেভাবে বিরোধী সাংসদদের সাসপেনশন করা হলো, তার অন্যতম উদ্দেশ্যটাই হচ্ছে কালা আইনগুলোকে পাশ করিয়ে দেওয়ার। আপনি ভাবুন, ভাবতে হবে আজকে বিজেপি বলছে উগ্রপন্থী ঢুকেছে, জঙ্গি ঢুকেছে, এই ঢুকেছে। আরে ভাই, এই উগ্রপন্থী জঙ্গি এদের হাত ধরে পার্লামেন্টে ঢোকালো তো এই দেবজিৎ আর সজল ঘোষদের এমপি প্রতাপ সিমা। কংগ্রেসের কেউ নয়, সিপিএম এর কেউ নয়, বিরোধী দলের কোনো এমপি পাশ ইস্যু করেনি। সেই মানুষটাকে ধরাছোঁয়ার বাইরে রাখা হচ্ছে 7 খুন মাপ। আমি তো নিজে পার্লামেন্টে গেছি, আমি প্রদীপ ভট্টাচার্য আমাকে পাশ ইস্যু করেছেন, এখানে অনেকে পার্লামেন্টে গেছেন। আমি পার্লামেন্টে গিয়ে যদি কিছু করতাম, তাহলে তার দায়বদ্ধতা দাঁড়াতো আমাকে যিনি পাশ ইস্যু করেছেন সেই সাংসদের। সেই সাংসদ এড়িয়ে যেতে পারেন? কখনো এড়িয়ে যেতে পারেন না। শুনে রাখুন, আমাদের স্পষ্ট কথা আবার বলছি দাঁড়িয়ে, যে এক রাজ্যে এক এক রকম কম্পোজিশন হতে পারে। কেরালাতে আমরা দেখেছি সিপিএম এর 68টা সিটের মধ্যে ম্যাক্সিমাম সিট সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়ে জিতেছিল, সেই তারা ইউপিএ সরকারের শরিক হয়েছিল। সুতরাং এটা দেশ বাঁচানোর লড়াই, গণতন্ত্র বাঁচানোর লড়াই। বাংলাতেও গণতন্ত্র বাঁচানোর লড়াই, আমাদের লড়াই একইভাবে তৃণমূলের বিরুদ্ধে থাকবে, তার সাথে ইন্ডিয়া জোটের কোনো সম্পর্ক নেই। দেশ বাঁচানোর লড়াই, গণতন্ত্র বাঁচানোর লড়াই, আবার তৃণমূলের সঙ্গে লড়াই, সবাই একসঙ্গে এগুলো কিভাবে লড়বে বা লড়াও আদৌ হবে কিনা, প্রশ্নের উত্তর খুঁজবো পরবর্তীকালে। দেবজিৎ সরকার। বিদ্যাসাগর মহাশয় একটা দ্বিতীয় ভাগ বর্ণপরিচয় বই লিখেছিলেন, সেখানে জফলা শিখিয়েছিলেন। ঐক্য, বাক্য, মাণিক্য সব জফলা শিখিয়েছিলেন। প্রথম হচ্ছে ঐক্য। ওই ঐক্য হবে কিনা মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, সেটা নিয়ে সন্দেহ অল্প অল্প ছিল না, বড় কথা নয়। কিন্তু যা বাক্য দেখছি আর মাণিক্য যা বেরোচ্ছে বাক্য থেকে, তারপরে তো আর কিছু বলারই নেই। কাঠবিড়ালি হবেন, প্রথমে বললেন কাঠবিড়ালির ভূমিকায় থাকবেন তৃণমূল কংগ্রেস। রাজীব দাও বলবেন, তার আগে কৃষ্ণদা বলেছেন। তো কাঠবিড়ালির ভূমিকাটা আমরা কি দেখেছি? যখন বায়রন বিশ্বাস যখন জিতলেন, তখন তো বনবিড়ালির ভূমিকা দেখলাম। আসিলেন, বেচারির মুখের দুধের দাঁত পড়ল না, রাতারাতি সংগ্রামী ভাবে তিনি চলে গেলেন উন্নয়নের জোয়ারে সামিল হতে। এই তো বনবিড়ালিরাই তখন কাঠবিড়ালির ভূমিকা পালন করেছেন। তারপরে হচ্ছে কি, যে মোদী সরকার নিয়ে যত কথা বলা হলো, ঠিক আছে, বিরোধীরা বলবেন, বিরোধিতার কাজ বিরোধীরা করবেন, এটাই স্বাভাবিক আছে। দুর্ভাগ্য ভারতবর্ষের যে মোদী সাহেবের উচ্চতায় একজনও বিরোধী দাঁড়িয়ে কথা বলতে পারছেন না। সারা ভারতবর্ষের মধ্যে এই ইন্ডি জোট একজনকেও এনে দাঁড় করাতে পারেননি যাকে দেখে আসমুদ্র হিমাচল ভোট দিতে পারেন। একজনও কোথাও দাঁড়িয়ে এরকম নেই যাকে দেখে উদ্বেলিত চিত্তে সবাই বলতে পারে উনি আমার নেতা, উনি আমার নেতা, আপনার নেতা, আমাদের সবার নেতা। সারা ভারতবর্ষে মুখই নেই। যেখানে দাঁড়িয়ে কথা বলছেন, সকালবেলায় ইডলি খাচ্ছেন, সন্ধেবেলায় দম্পক, দুপুরবেলায় ডিম ভাত, রাত্রেবেলায় অন্য জোট। যতই করুন না কেন, দিনের শেষে তো একে অন্যকে গালাগালি দিচ্ছেন, একে অন্যের প্রতি প্রচার করছেন যে আমি আসল বিজেপি বিরোধী, তুমি আসলে নও। তারপরে দাঁড়িয়ে এখানে জোট হবে, এই জোট দাঁড়িয়ে মানুষের কাছে ভোট চাইবে। এই জোটের ভোট, সেটা কংগ্রেসের দোষে হোক, তৃণমূল কংগ্রেসের দোষে হোক, সিপিএম এর দোষে হোক, বা আপের দোষে হোক, ডাউনের দোষে হোক, এরা দাঁড়িয়ে থেকে ভোট করাবে। আর যেটা অশোকদা বললেন, কম্পোজিশন, বিভিন্ন রাজ্যে কম্পোজিশন হবে না, পজিশন কম হবে। এটা আমরা আগেও জানি, এখনো বুঝতে পারছি। আর দাদা একটা কথা বলবো, দক্ষিণ দুয়ার টুয়ার নিয়ে আপনারা একটু কম কথা বলবেন, কেননা আপনাদের না ওই কেরল থেকেও তো ওই কম পজিশনের লোকেদের নিয়ে আপনাদের সিট দিয়ে দিতে হচ্ছে। আর দ্বিতীয়ত, বাকি জায়গায় তো কোথাও বলার জায়গা নেই।
আপনারা তো কোনো বিচার নিয়ে কিছু যাত্রা করতে পারেন না, এখন তো শুধু তোষণ আর ইনসাফ। এমনকি আপনারা ভাষায় তোষণ করেন, ভাবে তোষণ করেন, মননে তোষণ করেন। একটা নির্দিষ্ট সম্প্রদায়কে মাথায় তুলে নাচার জন্য ইনসাফ যাত্রা বার করতে হয়, বিচার চাইতে পারেন না মানুষের কাছে, সাধারণ ধন্যবাদ। বাংলায় কথা বলতে পারেন না। আপনারাও বলবেন। পরবর্তী বক্তা রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি শুধু শুরু করবো এটা দিয়ে যে আজ বাংলা যা ভাবে ভারতবর্ষ আগামী দিনে তাই ভাবে। আর আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবে আগামী দিনে সারা দেশ তাই ভাবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু যে একটা সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে একটা জোট গড়ে তুলতে হবে তার ব্যাপারে তিনি যথেষ্ট জোর দিয়ে বলেছেন। ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। বারবার তিনি বলেছেন যে আসন সমঝোতাটা একদম ঠিক সময়ের মধ্যে করতে হবে, যার কারণে ইনি লাস্ট মিটিংয়ে 31শে ডিসেম্বর আমাদের ডেডলাইনে উনি ফিক্স করে দিয়েছেন। কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টিকে রুখতে পারে, সেটা 2021 সালে প্রমাণ করে দিয়েছেন। এবং অন্য অনেক হয়তো সব বিরোধী রাজনৈতিক দল আছে, তারা হয়তো চিন্তা ভাবনা করে, তারা ভাবছে যে কি করে ভারতীয় জনতা পার্টিকে হারানো যায়। কিন্তু বারবার ভারতীয় জনতা পার্টি যদি কোথাও গিয়ে আটকে পড়ে সেটার নাম হচ্ছে বাংলা, এবং সেই নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সে পঞ্চায়েত ইলেকশন বলুন, সে পৌরসভা ইলেকশন বলুন, সে বিধানসভা বলুন, লোকসভা বলুন, যে কোনো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে তিনি একমাত্র পারেন ভারতীয় জনতা পার্টিকে রুখতে। এবং ন্যাচারালি আমার তো এখনো মনে হয় যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চিতভাবে তার কথা তো ডেফিনেটলি সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, কেন তিনি একজন প্রমাণিত। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু আগে দেবজিৎ বাবু বলছিলেন, আমি অবাক লাগছে যে বাইরন বিশ্বাসের কথা বলছেন। আরে আপনারা তো সরকার ফেলে দেওয়ার মাস্টার। মহারাষ্ট্রে কি করেছেন আপনারা? অজিত পাওয়ার কোন দলের ছিল? কাকে নিয়েছেন আপনারা? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশে কাকে নিয়েছেন আপনারা সরকারটা গড়ার জন্য? সুতরাং একটা বাইরন বিশ্বাসের উদাহরণ দিচ্ছেন। এ তো ভারতীয় জনতা পার্টি যা কারবার করেছে তার উদাহরণ দিলে আজকের পুরো শোতে পুরো নামগুলো তাহলে পরপর করে বলতে হয়। সুতরাং কার কথা আপনারা বলছেন? সার্বিকভাবে আমি এখনো মনে করি যে ভারতীয় জনতা পার্টি যেভাবে এই দেশটাকে প্রায় তিলে তিলে শেষ করে দিয়েছে, আমি এখনো বলি যে আজকে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব একদম চরম জায়গায় পৌঁছেছে। আজকে মানুষ তার দারিদ্র সীমা কোথায় গিয়ে পৌঁছেছে, মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে পৌঁছেছে, আর্থিক অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে, ডলারের দাম কোথায় গিয়ে পৌঁছেছে, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে পৌঁছেছে। সার্বিকভাবে মুখ দেখানোর জায়গা নেই, মানুষ এখানে হাহাকার করছে। জিডিপি কোথায় দেখুন আপনারা, বড় বড় করে বলেন জিডিপি জিডিপি জিডিপি। আরে এর আগে তো ইউপিএ সরকারের আমলে জিডিপি অনেক বেটার ছিল আপনাদের থেকে। সুতরাং সার্বিকভাবে এই দেশটাকে তিলে তিলে ভারতীয় জনতা পার্টি শেষ করে দিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সার্বিক জোটের প্রয়োজনীয়তা আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, কিন্তু এটা ঠিক সদিচ্ছাও থাকতে হবে। এখানে একসাথে জোট করে ভারতীয় জনতা পার্টিকে হারাতে চাই না তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে চাই, যে কথাটা একটু আগে অশোকবাবু বললে আমি খুব অবাক হলাম। আরে আগে তো আমাদের লক্ষ্য কোথায়? আর স্থায়ী সরকার করছে। স্থায়ী সরকার এর আগে ভারতীয় জনতা পার্টিও স্থায়ী সরকার দিতে পেরেছিল, বা স্থায়ী সরকার তো তারাও দিতে পারেনি। সুতরাং এবং এটাও ঠিক যে 2004 সালে যখন ক্ষমতায় আসে তখন তৎকালীন, আমি একটু বলছি, 2004 সালে কেউ ভেবেছিল, তখন তো ফিল গুড ফ্যাক্টর ছিল। তখন এখনো মনে আছে প্রমোদ মহাজনের সেই ডায়লগ, ফিল গুড ফ্যাক্টর, এতগুলো স্টেট জিতেছি, তারপরে এবার আমরা জিতে লোকসভা দখল করব। আর মানুষ সেদিন অন্য রায় দিয়েছিল, তখন ইউপিএ সরকার এসেছিল। সুতরাং আমি এখনো মনে করি যে সার্বিকভাবে যদি বিরোধীরা একজোট হয়ে লড়ে, দেশের যা পরিস্থিতি, এবং শুধু এই বিগত নির্বাচন দেখলে হবে না, 2004 তার প্রমাণ, এবং 2024ও সেই প্রমাণ করে দেবে যদি বিরোধীরা একজোট হয়ে। ধন্যবাদ। বিরোধীরা একজোট হওয়ার, সবাই যদি একজোট হয়ে লড়ে, জেতার সম্ভাবনা আছে।